আপনারা অনেকক্ষণ ধরে আমার যোগ্য সহকর্মীদের প্রাসঙ্গিক বিষয়ে চমৎকার বক্তব্য শুনেছেন। এখানে পুনরায় আবার বলার খুব একটা অর্থ হয় না। 7ই নভেম্বরে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো সেটা সাক্ষী, অনেকেই আছেন এটা বোঝার বয়স তাদের হয় নাই, আবার কেউ আছেন হয়তো তখন জন্মও হয় না। এই জন্য একটু জানা দরকার 7ই নভেম্বর কিভাবে সংগঠিত হলো, সেই সময়ে দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং কোন পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সেদিন দায়িত্ব নিয়েছিলেন এবং কিভাবে তিনি সেই সংকট মোকাবেলা করেছিলেন। এই বিষয়টা জানা খুব জরুরি, না হলে 7ই নভেম্বরের আলোচনার কোনো অর্থ হয় না। আপনারা জানেন যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। মহান স্বাধীনতা যুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র হবে প্রধান বিষয়, কারণ গণতন্ত্র মানা হয় নাই বলেই কিন্তু যুদ্ধটা হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ যারা হয়েছিলেন তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো তাহলে মুক্তিযুদ্ধই হয়তো হতো না, কিন্তু তারা মানে নাই গণতন্ত্র বলেই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, যে বৈষম্য থেকে মুক্তির জন্য লড়াই করেছিলাম, যে শান্তি এবং সমৃদ্ধির জন্য লড়াই করেছিলাম, তার কোনোটাই স্বাধীন বাংলাদেশের তৎকালীন সরকার জনগণকে দিতে পারে নাই। মানুষের অভাব অনটন বেড়েছিল, মানুষের জীবন এবং জীবিকার অধিকার খর্ব হয়েছিল, আরো অনিশ্চিত হয়েছিল। তাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে সমস্যার সমাধান না করে 1974 সালে দুর্ভিক্ষের পর তৎকালীন সরকার জরুরি অবস্থা জারি করে। জরুরি অবস্থা জারির অর্থ হল মৌলিক অধিকারগুলি স্থগিত করে দেওয়া। সভা সমাবেশ মিছিল করা যাবে না, সংগঠনের কার্যক্রম বন্ধ থাকবে, এমনকি এর বিরুদ্ধে হাইকোর্টে কোনো রিট করা যাবে না। কিন্তু তারপরেও আন্দোলন হয়েছে এবং 1975-এর জানুয়ারিতে জাতীয় সংসদে একটা অভিনব পন্থায় সংবিধানের আমূল পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় স্বৈরশাসন বাকশাল কায়েম করা হয়েছিল। এর বিরুদ্ধে জনগণের তীব্র প্রতিবাদ ছিল, কিন্তু সেটা প্রকাশের সুযোগ ছিল না। সমস্ত ক্ষমতা একজনের হাতে, রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, বিচারিক, সব ক্ষমতা। আইন করা হয়েছিল যে রাষ্ট্রপতি যে কোনো বিচারককে নিয়োগ দিতে পারবে, বরখাস্ত করতে পারবে, অর্থাৎ বিচার বিভাগকে পদানত করা হয়েছিল। 4টা পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল।
ওই 4টা পত্রিকার সরকার যা বলবে শুধু তা লেখা হবে। হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছিল। পত্রিকার ছবি এসেছে যে বেকার সাংবাদিকরা বাইতুল মোকাররমে বুট পালিশ করতেছে, জুতা পালিশ করতেছে, সবজির দোকান দিয়ে আছে। কিন্তু তার করেও জনগণের সমস্যার সমাধান করতে পারছিল না। বেকারত্ব বাড়ছিল, অভাবী মানুষের সংখ্যা বাড়ছিল, মানুষ সামনে কোনো আলো দেখছিল না। এরকম একটা সময়ে 1975-এর 15ই আগস্ট তৎকালীন সরকার প্রধান পরিবার পরিজন সহ নিহত হন। এ ধরনের ঘটনা মর্মান্তিক, কষ্টের, কিন্তু দুটা জিনিস আমরা প্রত্যক্ষ করলাম, যে জনগণ এর জন্য কোনো অশ্রুপাত করে নাই, এবং আরো আমরা দেখলাম যে দলের নেতাকে হত্যা করা হলো সেই দল গোটা দেশের কোথাও কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু জনগণের এই প্রতিক্রিয়া খুব বেশি প্রকাশমান ছিল না। এর পরবর্তী পর্যায়ে 3রা নভেম্বর একটা সামরিক অভ্যুত্থান হয়। সে অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় এবং সিজিএস চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি ক্ষমতা দখল করেন এবং মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে সেনা প্রধান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো সমর্থন ব্যক্ত হয় নাই, বরঞ্চ সাধারণ মানুষ জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছে বলে ক্ষুব্ধ ছিল, এবং ক্ষুব্ধ ছিল সেনাবাহিনীর ভেতরেও সংখ্যাগরিষ্ঠ মানুষ, যার ফলে মাত্র 4 দিনের মধ্যে আবার পরিবর্তন হল। সেনাবাহিনী এবং জনগণ, সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হল 7ই নভেম্বর। আর সেই বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া মুক্ত হলেন। সৈনিকরা তার বাসা থেকে তাকে মুক্ত করে তাকে মাথায় তুলে, ঘাড়ে তুলে তাদের ব্যারাকে নিয়ে যায় এবং সেখানে তাকে অনুরোধ করা হয় দায়িত্ব গ্রহণের জন্য। কি পরিস্থিতি ছিল তখন বাংলাদেশে? 7ই নভেম্বর বাংলাদেশে কোন সংসদ ছিল না, কারণ এর আগেই খন্দকার মুশতাক সংসদ বাতিল করে দিয়েছে। কোন মন্ত্রিসভা ছিল না, কারণ 3রা নভেম্বরের পরে মন্ত্রিসভার কোন অস্তিত্ব ছিল না। প্রশাসনের প্রাসঙ্গিক একজন মাত্র মানুষ ছিলেন, তিনি হলেন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। সেই রাষ্ট্রপতির বয়স ছিল মাত্র 1 দিন। 6 নভেম্বর তিনি শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক। তাহলে জিয়াউর রহমান সাহেবকে যখন অনুরোধ করা হল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার, সেই সময় বাংলাদেশের অবস্থাই ছিল যে বাংলাদেশে কোনো সংসদ নাই, কোনো মন্ত্রিসভা নাই, সারা দেশে বিশৃঙ্খলা, ক্যান্টনমেন্টে পর্যন্ত সামরিক কর্মকর্তাদেরকে বাসায় ঢুকে হত্যা করা হচ্ছে। 3রা নভেম্বরে একটা কু হয়েছে, 15ই আগস্টে একটা ঘটনা হয়েছে, 7ই নভেম্বরে আর একটা পরিবর্তন। অর্থাৎ সেনাবাহিনীতেও একটা বিশৃঙ্খল অবস্থা, প্রশাসনের বিশৃঙ্খল অবস্থা, দেশের অর্থনীতি বিপর্যস্ত। এরকম সময়ে দায়িত্ব গ্রহণ
সাংঘাতিক সাহসিকতার ব্যাপার। কিন্তু এই অনুরোধ করা হলো কাকে? মেজর জেনারেল জিয়াউর রহমানকে, যিনি সাহসের সাথে দায়িত্ব নিতে পারেন সেই মানুষটাকে, যিনি 1971 সালে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে তখন যাদের দায়িত্ব ছিল এর প্রতিবাদে জনগণকে নির্দেশনা দেওয়া যে আপনারা এটা করুন, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। তারা কেউ পালিয়ে গেছে, কেউ বন্দিত্ব বরণ করেছে। ওই সময়ে একজন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান সাহস করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। সেই জিয়াউর রহমান যিনি তার ইউনিটে ফিরে তার কমান্ডার তাকে হত্যা করে আমাদের যারা বাঙালি সৈন্য ছিল, অফিসার ছিল, তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ অবতীর্ণ হন। তিনি প্রথম সেক্টর কমান্ডার 1 নম্বর সেক্টরে, এবং একজনই কর্মকর্তা যিনি 2টি সেক্টর কমান্ড করেছেন কিছুদিন, 1 নম্বর সেক্টর কিছুদিন, 11 নম্বর সেক্টর কিছুদিন, এবং তিনি একমাত্র কর্মকর্তা যিনি সর্বপ্রথম মুক্তিযুদ্ধ চলাকালে ফোর্সেস কমান্ডার হয়েছিলেন, জেড ফোর্সের কমান্ডার, যিনি ভারতের মাটিতে থাকেন নাই। তিনি তার ইউনিট নিয়ে বাংলাদেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। সেই সাহসী এবং দেশপ্রেমিক মানুষটাকে যখন আবেদন করা হলো যে আপনি দায়িত্ব নেন, তিনি পুনরায় দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন। জনগণের সামনে যখন তিনি আসলেন, আমি মেজর জেনারেল জিয়া বলছি, জনগণ আশ্বস্ত হয়েছে, হ্যাঁ এবার শান্তি হবে, এবার হয়তো পরিবর্তন হবে, যেটা আমরা চাই। শহীদ জিয়া ওরকম একটা সংকটের সময় দায়িত্ব নিয়ে অনেকগুলি যুগান্তরী কাজ করে ফেললেন। একটা জিনিস আপনাদেরকে বলি, একটা প্রবাদ আছে আর কি, যে কে নেতা কে হতে পারে। বলা হচ্ছে যে নেতা তিনি হতে পারবেন who knows the way, shows the way and goes the way. নেতা হবেন তিনি যিনি জানেন যে সমস্যাটা কোথায় এবং তার সমাধানের পথ কি, এটা যিনি জানবেন তিনি হলেন নেতা। কিন্তু ওইটুকু না, শুধু তিনি এটা জানবেন এবং জনগণকে সেই পথ দেখাবেন এবং নিজে সেই পথে চলবেন, ইনি হলেন নেতা। এবং জিয়া রহমান সেই নেতা ছিলেন। তিনি দেখলেন যে যে দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে, সে দেশে খাদ্য উৎপাদন না বাড়ালে মানুষের কল্যাণ হবে না। তিনি গ্রামে গ্রামে গেলেন, তিনি জনগণকে উদ্দীপ্ত করলেন যে আপনারা ফসল ফলান, বেশি বেশি করে প্রতি জমি চাষ করেন। এবং তিনি অনুভব করলেন, লোকজনের সঙ্গে কথা বলে বুঝলেন যে খরার সময় পানি না থাকার কারণে বাংলাদেশের বিপুল ভূমি অনাবাদি থেকে যায়, ফসল হয় না। উনি নদী এবং খাল খনন কর্মসূচি শুরু করলেন স্বেচ্ছাশ্রমে, জনগণকে সাথে নিয়ে, সরকারের কোনো খরচ না করে। অসংখ্য খাল খনন করা হলো, নদী খনন করা হলো, এবং সেখানে পানির প্রবাহ বাড়ল এবং সেচে ব্যবহার করা গেল। অনেক জায়গা আছে যেখানে খাল নাই কিন্তু পানি দরকার। উনি মেশিনটোস ফ্যাক্টরি এবং ডিজেল প্ল্যান্টে ডিপ টিউবওয়েল এবং পাওয়ার টিলার এগুলো বানানো শুরু করলেন এবং সেসব জায়গায় গভীর নলকূপ স্থাপন করে সেখানে পানি উত্তোলন করে পানি সেচের ব্যবস্থা করলেন। বাংলাদেশে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে গেল 2 বছরের মধ্যে। মানুষের খাদ্যের প্রয়োজন ওইভাবে মিটেছে। এবং শুধু মিটে নাই, রেকর্ড হলো এই
যে দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে, সেই দেশ থেকে আমরা গিনির দরিদ্র মানুষদের জন্য আমরা চাউল পাঠাতে পেরেছিলাম বাংলাদেশ থেকে। কত বড় পরিবর্তন ভাবেন। আমাদের এই বাংলাদেশের শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, একটার পর একটা শিল্প বন্ধ হচ্ছে, পাটের গুদামে আগুন লেগে পুড়ে যাচ্ছে, প্রতিদিনের পত্রিকায় এইসব খবর। সেই কারখানাগুলিকে জিয়াউর রহমান উদ্দীপ্ত করলেন, শ্রমিকদের, মালিকদের, সবাইকে। যেখানে এক শিফটে চলতো সেটা 2 শিফটে, যেখানে 2 শিফটে সেটা 3 শিফটে চালানো শুরু হলো। এবং এখানে পাট কলের শ্রমিক নেতারা আছেন, জানেন তারা যে তারা জীবনেও কোনোদিন ইনসেন্টিভ বোনাস পায় নাই। জিয়াউর রহমানের সামনে আমলে তারা ইনসেন্টিভ বোনাস পেয়েছে। চিনি উৎপাদন এত বেড়েছে যে আমরা চিনি রপ্তানি করেছিলাম সেই সময়। ওই সময় প্রথম শহীদ জিয়ার উদ্যোগে আমাদের যে দক্ষিণাঞ্চলে বিরাট সমুদ্র, সেই সমুদ্রে মাছ শিকার শুরু হয়। মাত্র 2টা ট্রলার দিয়ে তিনি মাছ শিকার শুরুর ব্যবস্থা করেছিলেন এবং উনি জীবিত অবস্থায় 32টা ট্রলার হয়েছিল এবং $50 কোটি ডলারেরও বেশি রপ্তানি হয়েছিল মাছ। আজকে লাখো শ্রমিক কাজ করে সেখানে। উনি দেখলেন যে দেশের মানুষ গরিব, তারা বেকার, হালাল উপার্জন করতে চায় দেশের মানুষ, কিন্তু তাদের কাজের ব্যবস্থা নাই। উনি চিন্তা করলেন এমন একটা শিল্প, যে শিল্পের লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না। অনেক চিন্তা করে বের করলেন গার্মেন্ট শিল্প, তৈরি পোশাক শিল্প, যেখানে লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না। কিছুদিন ট্রেনিং দিলে লোকরা কাজ করতে পারে। শুরু করলেন সেটাকে শিল্প হিসেবে মর্যাদা দিলেন। তাদের ব্যাক টু ব্যাক এলসির ব্যবস্থা করলেন, তাদের বন্ডেড ওয়্যার হাউসের ব্যবস্থা করলেন যাতে তারা এক্সপোর্ট করতে পারে। এবং প্রথম রিয়াজ গার্মেন্টস এর মাধ্যমে ফ্রান্সে 10,000 পিস শার্ট বানানোর মাধ্যমে তিনি গার্মেন্ট শিল্পের সূচনা করে দিলেন। এবং আজকে বাংলাদেশে 40 লক্ষের বেশি মানুষ সেখানে কাজ করে এবং দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ অর্জন হয় গার্মেন্ট শিল্পের মাধ্যমে। কার হাত দিয়ে? এটা শহীদ জিয়ার হাত দিয়ে। কখন? এই 7ই নভেম্বরের পরিপ্রেক্ষিতে তিনি ভাবলেন যে আমাদের দেশি কর্মসংস্থান তো সবার করা যাবে না, তাহলে কি করা যাবে? মিডল ইস্টের যারা ছিলেন আমাদের বাদশাহ, যারা আমির, যারা, তাদেরকে, জিয়াউর রহমান সাহেবকে তারা সবাই খুব পছন্দ করতেন, সম্মান করতেন। জিয়াউর রহমান সাহেব তাদেরকে অনুরোধ করলেন যে আপনাদের টাকা আছে কিন্তু আপনাদের কিছুই তো নাই, আপনার কোনো মিল ফ্যাক্টরি নাই, আপনাদের রাস্তাঘাট ভালো না, এগুলো আপনারা করেন না কেন? তারা বলেন যে আমাদের লোক নাই করার, আমরা পারি না। উনি বললেন যে আমি দিব, আমি ইঞ্জিনিয়ার দিব, টেকনিশিয়ান দিব, লেবার দিব, আপনারা কাজ করেন। তারা রাজি হল এবং শুরু করলেন 1976 সালের 6টা মিডল ইস্টের দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যে শুরু করেছিলেন জনশক্তি রপ্তানি। আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকে এবং তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ। তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল যে 3টা স্তম্ভ, একটা হলো কৃষি, একটা হলো তৈরি পোশাক, একটা হলো রেমিটেন্স, এই 3টেই শহীদ জিয়ার হাতে। এই 3টেই 7ই নভেম্বরের ফসল, এই 3টেই বিএনপির অর্জন। এছাড়া তো অসংখ্য ব্যাপার আছে। আমরা আজকে শ্রমিকদের ব্যাপারে আলোচনা করতে বসছি। খেয়াল করেন, 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রথম শ্রমনীতি 1980 সালের 1 মে শহীদ জিয়ার হাতে। শহীদ জিয়া শ্রমিকদের কল্যাণের জন্য নতুন নতুন কাজ করেছেন। আমাদের দেশে শুধু একটা IRI ছিল টঙ্গীতে, উনি আরো 3টা IRI করেছে এবং খুলনায় ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট, যেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে। 17টা নতুন লেবার ওয়েলফেয়ার সেন্টার করলেন, যেগুলো আগে ছিল সেগুলোকে কার্যকর করলেন। হেলথ অ্যান্ড সেফটি মিউজিয়াম করেছিলেন তিনি। অনেক পরিকল্পনা ছিল তার। শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাস করার জন্য বিল্ডিং করা হচ্ছিল। এই শ্যামপুরের এদিক দিয়ে যদি যান আপনারা দেখবেন এখানে 2টা বিল্ডিং আছে, ছোট ছোট ফ্ল্যাট, এটা শ্রমিকদের জন্য। একই রকমের চিটাঙ্গা এবং খুলনা আছে, যেখানে শিল্প এলাকা, সেখানে উনি করা শুরু করেছিলেন।
আল্লাহ তাকে অনেকদিন বাঁচতে দেন নাই, ওনাকে নিয়ে গেছেন। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো শ্রমজীবী মানুষ বুঝতো যে কত কিছু তার ভাবনায় ছিল তাদের কল্যাণের জন্য। তার সময়ে পে কমিশন, ওয়েজেস কমিশন ডাকানি প্রাইভেট সেক্টরের শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রায় 19টা সেক্টরে মিনিমাম ওয়েজেস হয়েছিল। এগুলো তো সহজ না। আমাদের দেশের শ্রম আইনে ত্রিপক্ষীয় আলোচনায় মালিকরা তাদের ছোটখাটো অফিসারদের পাঠাত, তারা কোনো মেজর ব্যাপারে ডিসিশন দিতে পারত না, আলোচনা ব্যর্থ হয়ে যেত। তিনি আইন করে দিলেন যে ত্রিপক্ষীয় আলোচনায় মালিক পক্ষ থেকে এমন লোককে পাঠাতে হবে যে সিদ্ধান্ত দিতে পারে, আর যদি না পাঠায় তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ, এর জন্য মালিকের শাস্তি হবে। এটা তো অনেক বড় ব্যাপার, মানে ছোটখাটো না। আজকে যে টিসিসি আছে, যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ, জিয়াউর রহমান আইএলও কনভেনশন 144 রেটিফাই করলেন, কইরা তার প্রেক্ষিতে এই টিসিসি গঠন করেছিলেন। অর্থাৎ যুগান্তকারী। এবারে ছোট, আপনাকে 10 টাকা দিলে একটা ব্যাপার, কিন্তু আপনাকে যদি আপনার সংসারের জন্য, আপনার পেশার জন্য একটা নতুন কোনো সুযোগ করে দেওয়া হয়, যেটার ফল আপনি দীর্ঘদিন ভোগ করবেন, সেটা ভালো নাকি আপনাকে আমি 200 টাকা দিলাম এটা ভালো? জিয়াউর রহমান তো করতেছিলেন এটা, যেটা আমরা দীর্ঘস্থায়ী আমরা বেনিফিট পাবো, এরকম কাজ তিনি করতেছিলেন, মনে রাখবেন। এখন বলি আপনাদেরকে যে একটা মানুষ, তিনি একজন সৈনিক ছিলেন, তিনি সেনা প্রধান হয়েছেন, তাকে একটা অনিবার্য পরিস্থিতিতে ক্ষমতার আবর্তে তাকে নিক্ষেপ করা হয়েছে। তিনি কখনো ক্ষমতা নিতে চান নাই, তিনি তো কোনোদিন কোনো কু করেন নাই, তিনি তো কখনো সামরিক আইন জারি করেন নাই, তিনি তো কখনো জরুরি অবস্থা জারি করেন নাই, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা বিরূপ পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে, যখন আর কেউ এই দায়িত্ব পালনে রাজি না, উনি সে দায়িত্ব পালন করেছেন। উনি দেখেছেন যে গণতন্ত্র তো গুরুত্বপূর্ণ, গণতন্ত্র দিতে হবে। একজন সামরিক শাসক হয়ে তিনি একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন এবং তার আমলেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হল। 1979 সালের নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এত কালারফুল পার্লামেন্ট আর কখনো হয় নাই। বিএনপি ডাকালি 8টা দলের প্রধানরা নির্বাচিত হয়েছিল সেখানে। তিনি প্রথম করলেন, যেটা ছিল পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, আর আওয়ামী লীগ আমলে ইসলামিক দল নিষিদ্ধ ছিল। তিনি বললেন যে গণতন্ত্র তো এই যে যার যা মত বলবে, জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা গ্রহণ করা যায়, কোনটা গ্রহণ করা যায় না। এবং শহীদ জিয়ার আমলেই শুধু কমিউনিস্ট পার্টিও থাকলো, ইসলামিক সংগঠনও থাকলো। মোহাম্মদ তোহাউই নির্বাচিত হল, প্রফেসর মুজাফর আহমদ নির্বাচিত হল, আবার সবুর খানও নির্বাচিত হল, আবার মৌলানা সোবহানও নির্বাচিত হল। এই যে বহুদলীয় গণতন্ত্র, সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নিয়ে নির্বাচন করা, এটা তো ভুলে গেছি আমরা। এখন 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমরা তো সবাইকে দেখি না এই নির্বাচনে। এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, জোর করে ক্ষমতা দখল করা হয়েছে। কিন্তু বিএনপির ইতিহাস এটা না। বিএনপির ইতিহাস হল, শহীদ জিয়ার দৃষ্টান্ত হল সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নির্বাচন করা। বন্ধুরা আমার, আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই, যে গণতন্ত্রে সব মানুষ অংশগ্রহণ করতে পারে। তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। 1975-এর পরে তিনি যেমন খাল খনন কর্মসূচি করছিলেন, তিনি তেমনি সমবায়ের উৎসাহিত করছিলেন। প্রায় 50,000 সমবায়ীকে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন। একটু আগে শুনেছেন আপনারা, একজন বলেছে যে যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছিল, তাদের প্রশিক্ষণ করা হয়েছিল, এবং ওই যুবক মানে কিন্তু পুরুষ না, খালি নারীও, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তিনিই প্রথম এই যে গ্রাম প্রতিরক্ষা দল বিডিপি, এটা তার গড়া, এবং তিনি এটা করতে চেয়েছিলেন 1 কোটি সদস্য হবে, তার 30 লাখ হবে মহিলা।
সারা দেশের সকল গ্রামে ভিডিপি থাকবে এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা হারিয়েছি তাকে, তিনি আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার যে কর্ম, তার যে কর্মসূচি, তার যে চিন্তা, 7ই নভেম্বরের প্রেক্ষিতে যে নতুন যাত্রার সূচনা হয়েছিল, সেগুলোকে আগামী দিনে আমাদেরকে নিয়ে যেতে হবে আর কি। তিনি চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন, সকলের জন্য উন্নয়ন, কতিপয়ের জন্য না। বাংলাদেশে তো গত কিছু বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমের বেড়েছে। বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি, অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন, এই উন্নয়ন অসম উন্নয়ন, কিছু মানুষ আরো বড় লোক হবে, কিছু মানুষ আরো গরিব হবে, এটা সকলের জন্য উন্নয়ন না। শহীদ জিয়া চেয়েছিলেন সকলের জন্য উন্নয়ন, আর সেজন্যই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে এবং বিদেশে। সেই জন্য তিনি শিল্প করেছিলেন, যে শিল্পগুলিতে লোকের বেশি লাগে। সেই জন্য তিনি কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানো, আমাদের সমুদ্রের সেখানে মাছ শিকার, ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়ন, অপ্রচলিত পণ্য রপ্তানি ব্যবস্থা করেছিলেন। এই কাজগুলি করা এবং সেগুলো করার জন্য তিনি প্রতিষ্ঠান গড়ে তুলছিলেন। তিনি গ্রামের যে শিল্প, সেই শিল্পকে সাপোর্ট করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন। আজকে যে পল্লী বিদ্যুৎ আমরা দেখি, এটা শহীদ জিয়ার সময় করা। তিনিই করেছিলেন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য প্রচন্ড সাংঘাতিক চমৎকার সব নতুন নতুন কর্মসূচি। আমাদের নারীর উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন, শিশুদের উন্নয়নের জন্য শিশু পার্ক, শিশু একাডেমি, টিভিতে নতুন কবির অনুষ্ঠান কি না করেছেন তিনি। এগুলো সবই 7ই নভেম্বরের পরের ঘটনা। এই 7ই নভেম্বরের পরিবর্তন এই নতুন কিছু সৃষ্টির সুযোগ করে দিয়েছিল। আজকে সেই যে সুযোগ, সেগুলো নানাভাবে বিঘ্নিত করা হয়েছে। উন্নয়ন এবং অগ্রগতির যে ধারা, সেই ধারাকে ব্যাহত করা হয়েছে নানাভাবে। শহীদ জিয়াকে হেয় করার চেষ্টা করা হয়েছে, সম্ভব হয় নাই, কিন্তু চেষ্টা হয়েছে। বন্ধুরা আমার, কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে, তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। বন্ধুরা আমার, মনে রাখবেন একটা জিনিস, সুযোগ খুব বারবার আসে না। 31 দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে সব শ্রেণী পেশার মানুষের কথা বলা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। যেগুলো শহীদ জিয়া শুরু করেছিলেন, আমরা সেগুলো শেষ করার চেষ্টা করতে পারব। আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, তারা সবাই মিলে চেষ্টা করবেন, শুধু ঢাকায় না, আপনি এখানে না, আপনারা যে যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী শ্রমিক দলকে আজকের এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য, আর আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, যারা আমি দেখেছি অনেক বড় বড় মিছিল নিয়ে এসছেন, তারা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ যারা এসছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।